নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দেখা যাচ্ছে বিদ্যুৎ তো কাজটা করতে পারলো না রেস্টুরেন্টে, সেই জন্যে মলি আর ওর গ্র্যান্ড মামি তো দুনিয়ার শোনালো ওকে। তারপর বললো যে বাণীকে গাড়িতে চাপা দিয়ে মেরে ফেলো। হ্যাঁ, বিদ্যুৎ বললো ঠিক আছে, নিয়ে সেটাই হলো। নিয়ে একটা ওয়েটারের সাথে মলির ধাক্কা লেগে যায়, নিয়ে মলি ওয়েটারকে এক থাপ্পড় মারে। তো ওয়েটার বললো সরি, এদিকে ঠাম্মিটা দেখে নিয়েছে ওইটা নকুল। ও মনে মনে বলছে মলি দিদি ভাই যাকে তুমি থাপ্পড় মারছো সে তোমার বাবা। তারপরে বললো দিদি ভাই তুমি কি করছো? তখন ও মারছো কেন? তখন বলছে যে এই লোকটা আমাদের আউট হাউসে থাকতো না, এখন ওয়েটারের কাজ করছে, সেটাও ঠিক মতন ধাক্কা মেরে দেখো তো আমার কী করলো। বললো মাথা ঠান্ডা করো দিদি ভাই। মলি এখান থেকে চলে গেল। তারপর নকুলকে বললো যে নকুল কিছু মনে করিস না বাবা। বলছে এইখানে তুই? বলছে হ্যাঁ মা, আউট হাউস থেকে এই করে এখানেই চলে এসেছি আমি, আর আমি এখন নিজের মতন করে জীবন কাটাচ্ছি, ভালো মানুষ হবার চেষ্টা করছি। তখন বলছে যে তারপরে নকুল এইটা কিন্তু বললো যে মা, একে মলিকে তুমি নিজের মতন করে বানিয়েছো না, যদি পিনাকি আর ঈশানীকে মানুষ করতে দিতে তো ওটা একটু ভালো মানুষ হতো। বলছে তুই কি বলছিস বাবা? বলছে ঠিকই বলছি। হ্যাঁ, কিন্তু মানে গ্র্যান্ড মামিটা মানে নকুলের মা জানে না যে সেই রাতের ঘটনাটা নকুল সব জানে, যেই কেমন করে বাণীকে পাল্টে নিয়ে বাণীকে মেরে ফেলার চেষ্টা হয়েছিল, আর বাণীকে কে তুলে নিয়ে গেছিল, আর যাকে দিয়ে বাণীকে মারবার চেষ্টা করা হয়েছিল তাকেও গাড়ি চাপা দিয়ে মেরে দিয়েছিল, মারা করা হয়েছিল। আর যে বাণীর বাবা যাকে দেখিয়েছিল উনি যে নিয়ে গেছিলেন সেটাও নকুল জানে, যে ওইটা বাণীর বাবা উঠিয়ে। নকুল সব ঘটনাটা জানে, কিন্তু সেটা নকুল বলল না। আর মৌলিকে কেমন করে ঈশানীর কোলে দেওয়া হয়েছিল ও সেই জন্যেই কথাটা বলল যে ঈশানী আর পিনাকি যদি মানুষ করতো তো খুব ভালো মানুষ হতো, তুমি নিজের মতন করে মানুষ করেছো সেই জন্যেই এমনি। সে যাই হোক, তারপরে দেখা গেল যে বাণী রাস্তায় হাঁটছে আর পেছন থেকে বিদ্যুৎ আসছে গাড়ি নিয়ে, ওকে চাপা মারার চেষ্টা করছে। নিজেই এবার অ্যাক্সিডেন্ট করতে যাবে, তা করতে অনিরুদ্ধ এসে বাঁচিয়ে দিল। অনিরুদ্ধ বাঁচিয়ে দিল। তারপর বলে কী করছেন বলুন তো, রাস্তা দেখে চলবেন তো? বলছে আমি বুঝতে পারিনি। বলছে না, কে চাপা কে ছিল? নিয়ে ওরা মানে বিদ্যুৎকে দেখতে পায়নি, তো নিশ্চয়ই বাণী নিশ্চয়ই আন্দাজ করবে যে বিদ্যুতেই থাকবে, ওকে মারার চেষ্টা করবে। নিয়ে তারপরে একটা মেয়ে এলো, নিয়ে তারপরে অনিরুদ্ধ বললো যে আমি তোরা কথা বল, আমি আসছি অল্প। নিয়ে তারপরে ওই মেয়েটা বললো চলো আমরা চায়ের ওইখানে বসি, রেস্টুরেন্টে এক কাপ ক্যাফেতে বসে এক কাপ করে চা খাই। নিয়ে বাণীকে নিয়ে গেল। নিয়ে তারপরে বাণী কিন্তু ওই মেয়েটাকে বলল যে বলুন তো, বলছে যে দেখুন তুমি বিয়ে তো হয়েছে, কিন্তু সব কথাটা আমি জানি না, আমার বাবার মৃত্যুর জন্যে উনিই দায়ী, সেই জন্যেই। নিয়ে তারপরে তখন বললো যে মলি এই বাণী এত বড় ভুল ধারণা নিয়ে থাকো না, অনিরুদ্ধ কোনো রকমেই তোমার বাবার মৃত্যুর জন্য দায়ী নয়, তোমার বাবার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে সুজয় দত্ত। আর সুজয় দত্ত আমার ভালোবাসা ছিল, আমাদের রিলেশন ছিল। আর যখন আমি জানতে পারলাম যে এই ঘটনাটা, সুজয় একদিন মদ খেয়ে আমার কাছে সব ঘটা বকে দেয় যে কেমন করে তোমার বাবাকে ধাক্কা মেরেছিল, কেমন করে অনিরুদ্ধর উপরে দোষটা চাপিয়েছিল। তখন বললো যে তারপর থেকে আমি অনিরুদ্ধর থেকে এই সুজয়ের থেকে দূরে সরে যাই। এত বড় ঘটনার পর আমি খুনি মানুষের সাথে কি করে থাকতে পারি? বাণী সব সত্যিটা জেনে গেল। তারপর বাড়ি এসে ও খুব কাঁদতে লাগলো। অনিরুদ্ধকে বললো আপনাকে আমি অনেক ভুল বুঝেছি, অনেক অপমান করেছি, সেই জন্যে আমি আপনার কাছে ক্ষমা চাই। আমি অনেক ভুল বুঝে নিয়ে আপনাকে, আমি সব ঘটনা জানতেই পারতাম না, আর আপনিও তো আমাকে খুলে বলেন। তখন অনিরুদ্ধ বলুন দেখুন আপনিও ভুল করেছেন, আমিও ভুল করেছি, আমি নিজের বন্ধুর দোষটা চাপা দিয়েছি, আমারও উচিত ছিল সব কথা খুলে বলা। একজন মৃত মানুষকে আমি ন্যায় দিতে পারিনি, এটা আমারও ভুল। তারপরে বলল যে নিয়ে অনিরুদ্ধ কিছু গিফট নিয়ে এলো, নিয়ে বললো যে এই নিন শাড়ি, আর এই প্রিন্সেসের গিফট। তো বলছে শাড়ি কেন? বলছে কেন আমার মেয়ের মাকে কি আমি কিছু দিতে পারি না? বলছে দেখুন আমি তো আপনাকে কখনো স্বামী হিসাবে মানতে পারবো না। বললো ঠিক আছে, সে ঠিক আছে, আর এখানে আমি চিরদিন থাকবোও না, আমার জন্যে আপনাদের সম্পর্ক, দুটো পরিবারের সম্পর্ক ভেঙে গেছে, এটা আমি কিছুতেই ভুলতে পারি না।
তখন আমি এখানে থাকবো না। তো অনিরুদ্ধ মনে মনে বলল, প্রিন্সেসকে ছাড়া তো আমিও থাকতে পারবো না। নিয়ে সে যাই হোক, নিয়ে দুজনার অনেক কথা হলো। হ্যাঁ, দুজনাকে বুঝবারও চেষ্টা করলো। অনিরুদ্ধ মনে হয় বাণীকে ভালোবাসে, কিন্তু বাণী বুঝতেই পারে না। বাণী বলছে, আমি ক্লাস 5 তক পড়েছি, 5 তক মাত্র, আপনি অত বড় লোকের ছেলে, আমি এক খুব সাধারণ পরিবার থেকে আসি, আপনি বিদেশে পড়াশোনা করেছেন, কোনো মতেই আমি আপনার যোগ্য নই। হ্যাঁ, সে যাই হোক, এই সব কথা হলো। তারপরে রাতের বেলায় এখন বাণী তানিয়া বলছে নিজের মা বাবাকে, কি তোমরা শুবে না, শো, একটা মোজা টাঙিয়ে রেখেছে। তো বাণী বলছে, দেখো প্রিন্সেসের কাণ্ড, কি মোজা টাঙিয়ে রেখেছে। এইটা মোজাটা কেন টাঙিয়ে রেখেছে? বলছে, আপনি সেন্টার গল্প শুনেননি? তারপরে গল্পটা শোনালো যে এই মোজাতে যদি নিজের উইশ যে চাই সেটা যদি রেখে দেওয়া হয়, তো সেটাই বাচ্চারা মনে করে সান্টা ক্লজ সেটা পূর্ণ করে। বলছে, আর দেখুন তো। তারপরে তানিয়া বলছে, বাবা মা তোমরা ঘুমোও জলদি। তো তখন অনিরুদ্ধ বলল বাণীকে যে যদি ঘুম নাও আসে, ঘুমের ভান করুন, তবে তো ওর উইশটাও রাখবে। নিয়ে তারপরে ওরা দুজনা মিথ্যায় ঘুমের ভান করল। মাঝরাতে তানিয়া উঠে রেখে দিল মোজাতে। তারপর তানিয়া যখন ঘুমিয়ে গেল, দেখলো তো বলছে, কী লেখা আছে কাগজে পড়ুন। তোর লেখা আছে, আমার বাবা মা যেমন চিরদিন একসাথে থাকে, সান্টা ক্লজ আমি চিরদিন আমার বাবা মায়ের সাথে থাকতে চাই, এইটাই লেখা আছে। বাণী বলছে, দেখুন তো কেমন ধরনের প্রার্থনা করলো। হ্যাঁ, আর আমি তো এখানে থাকবো না, আমাকে তো চলে যেতে হবে, কেন কি আপনাদের পরিবার, দুটো পরিবারের সম্পর্ক শেষ হয়েছে আপনার জন্য, তার জন্য আমি দোষী। তখনও অনিরুদ্ধ ওইটাই মনে মনে ভাবলো, প্রিন্সেসকে ছেড়ে তো আমিও থাকতে পারবো না। সে যাই হোক, তারপর বলে, চলুন ঘরটাকে সাজিয়ে ফেলি, এই সময় ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে আছে, চলুন। নিয়ে তারপর ওরা দুজনে মিলে ঘর সাজালো, গিফট, তারপরে মানে অনিরুদ্ধ স্যান্টা সেজে এলো। নিয়ে তানিয়া উঠলো, নিয়ে গিফট দিল তানিয়াকে। তো বলছে, স্যান্টা দাদু আমার উইশটা পুরো করবে তো? আমি গোটা জীবন আমার বাবা মার সাথে থাকতে চাই। বললো, ঠিক আছে, সব তোমার পূর্ণ হবে, তোমার সব উইশ। তারপরে দেখা গেল ওদের স্কুলে যে অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে, মানে ইসের বড়দিনের প্রোগ্রাম, সেখানে বাণী আর তানিয়া আর অনিরুদ্ধ গেছে। নিয়ে বাণী পেছনে পেছনে আসছে, আর তানিয়া অনিরুদ্ধ আগে আগে। তানিয়া নিজের বন্ধুদেরকে বলছিলি, দেখ তোরা বলছিলি না যে আমার বাবা নেই, তোরা খারাপ কথা বলেছিলি, দেখ আমার বাবাকে নিয়ে এসছি। তখন বলছে, সরি আঙ্কেল, আমি বলিনি, আরিয়া বলেছিল। বলে, ঠিক আছে, কোনো ব্যাপার না, এইবারে দেখে নিলে তো, এই নাও। তারপর ওদেরকেও গিফট দিল। বললো, দেখো কারু যদি বাবা না থাকে না, কখনো এমনি বলতে নেই তাকে, মনে থাকবে? বলে, হ্যাঁ আঙ্কেল। তারপরে ওরা থ্যাংক ইউ করলো। তারপরে দেখা গেল এইদিকে দেখা যাচ্ছে মৌলি একে তো গ্র্যান্ড মামি হাওয়া দিচ্ছেই, তা করতে ঈশানী এলো। ঈশানী এসে বলেছে যে, ঈশানী তখন বলছে যে, মলি তুমি আজকে অশোক আঙ্কাল আসবে, ওর ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করছি, তুমি ভালো করে। বলছে, না মা, আমি বিয়ে করব অনিরুদ্ধকেই করব। তখন বলছে, সে কি করে সম্ভব, অনিরুদ্ধ তো বিয়ে হয়ে গেছে। বলছে, তাতে কি, আমি ওকেই বিয়ে করব। বলছে, সেটা সম্ভব নয়। বলছে, কোন বিয়ে হয়েছে, কোন পুরোহিত ওদের বিয়ে দিয়েছে, সব থেকে বড় কথা ওদের কি রেজিস্ট্রি হয়েছে? দাঁড়াও আমি দেখাচ্ছি বাণীকে মজা। নিজে গেল আউট হাউসে। বাণীকে বলছে, এই তুমি নিজের মেয়েকে ব্যবহার করে পরে তুমি অনিরুদ্ধকে কাছে এসছো। হ্যাঁ, তুমি বলো যে তুমি বিয়ে করো, নিজের ইচ্ছেই বিয়ে করনি, তোমার মেয়েকে খুব শিক্ষা দিয়েছো। এমনিতে ভালোই থাকে, অনিরুদ্ধকে দেখলে অসুস্থ হয়ে যায়। তখন বাণী রেগে গেলো, বলছে, আমার মেয়ের সামনে মেয়ের ব্যাপারে একটাও বাজে কথা বলবেন না, আমার মেয়ের নিয়ে যদি বলেন আমি মাথা ঠিক রাখতে পারবো না। তখন মলি ওকে মারবার জন্য হাত উঠিয়েছে, হাউ ডে ইউ। তখন বাণী ওর হাতটা ধরে ফেলেছে। বলে, দেখুন আমার এই হাতে আমি অনেক লোকের রান্না করি, বড় বড় খুন্তি চালাই, বাটনা বেটে বেটে আমার হাতটা হয়ে গেছে শক্ত। তাই মেহনতি মানুষের শক্তির উপর জোর দেখাতে আসবেন না, নাহলে সেটা ভালো হবে না করে ওর হাতটাকে ছিটকে ফেলে দিল বাণী। তারপর বললো, আমার মেয়ে নিয়ে একটাও বাজে কথা বলবেন না, আপনি তো পড়াশোনা শিক্ষিত, প্রেসক্রিপশনটা দেখে নেন আমার মেয়ে অসুস্থ কিনা, আমি মিথ্যে বলছি কিনা। তারপরে বললো, শুনুন আমি নিজেই এখান থেকে আমারও নিজেকে দোষী মনে হয়, দুটো সম্পর্কের মধ্যে, আমি দুটো পরিবারের সম্পর্কের মধ্যে এসেছি, তা আমি এখান থেকে চলে যাব, আপনি
মাথা ঠান্ডা রাখুন। নিয়ে মলি চলে গেল। নিয়ে তারপর মলি যখন ঘরে গেল, ওর মা বলছে কী করে এলি তুই? বাণীকে বলছে মানির উপরে এখনও তোমার খুব দরদ না মা? আমি কিচ্ছু করিনি। বালি ঠিক আছে। তারপর বললো এই শাড়িটা পরে নে, তোকে খুব সুন্দর লাগবে। হ্যাঁ, তারপরে এদিকে দেখা যাচ্ছে যে মৌলি আর এই বাণী আর অনিরুদ্ধ যখন আসছে তখন ওই বিদ্যুৎ ছুরি নিয়ে হাজির। এইবারে আমার মানে মানে তানিয়া বলছে যে আমি খুব খুশি, আজ আমি আমার বাবা মায়ের সাথে হাঁটছি। তা করতে বলছে দাঁড়া না, তোর খুশি বার করছি আমি। করে ছুরি নিয়ে এসছে, নিয়ে বাণীকে মারতে যাবে, আর তা করতেই অনিরুদ্ধ এসে যাবে, অনিরুদ্ধের গায়ে ছুরিটা। এবার দেখা যাক আগে কি হতে চলেছে। হ্যাঁ, এটা ঠিক কথা। এত হলো সিরিয়ালের কথা। ঠিক বাণী যেমন এমনি প্রতিবাদী হয়ে উঠুক, প্রত্যেকটা কথার যেমন জবাব দিক। আর নকুল নকুল ঠিক আছে, অনুশোচনায় ভুগছে ঠিকই, কিন্তু নকুলের উচিত এসে নিয়ে ঈশানীকে সব কথাটা বলে দিয়া। কেন ঈশানীকে বলে দিলে কিছুটা ওর তো পাপ লাঘব হবে, আর বিদ্যুতের এবারে সাজা হওয়া উচিত। কেন বিদ্যুৎকে এমনি খোলা ষাঁড়ের মতন ছেড়ে দিলে বিদ্যুৎ বারবার বাণীর উপর হামলা করবে, তানিয়ার উপর হামলা করবে, মারবার চেষ্টা করবে। আর এটা তো যে সে কোনো কেস ঠিক আছে, ওইগুলো না হয় কিডন্যাপিং, কোনো ছিল না, কোনো প্রমাণ ছিল না, ঠিক আছে, কিন্তু অনিরুদ্ধরও খতিয়ে দেখা দরকার। সেদিন ক্যামেরাটা কে বন্ধ করেছিল? সিসিটিভি ক্যামেরাটা। আর ঘরের মধ্যে যে সোর্সের মধ্যেই ভূত আছে সেটা কেউ না কেউ তো বুঝুক, কমসে কম অনিরুদ্ধ তো বুঝুক যে ওই মলি আর ওর ঠাকুমাটাই হচ্ছে যত নষ্টের জড়। আর এইখানে নকুল একদিন যদি নিজের মা না পারে, ঈশানীকে না বলতে পারে, অনিরুদ্ধকে যেমন সব কথা নকুল খুলে বলে দেয়। আমরা এটাই চাই, কমসে কম অনিরুদ্ধ জানুক যে বাণী কার মেয়ে। কেন কি নকুল তো দেখেছিল যে বাণীর বাবা মানে যে বাণীকে মানুষ করেছিল সেই বাবা নিয়ে যেতে বাণীকে। তো সেই জন্য নকুলের বলা কিছুটা তো সত্যি বলা উচিতই, নকুল কিছুটা বলতেই পারে। আর ঈশানীরও এবারে নিজের মেয়ের আর নিজের শাশুড়ি মার কাণ্ডটা কিছুটা বোঝা উচিত। আর এইগুলো একটু পরিষ্কার হোক। আর বাণী যেমন এমনি প্রতিবাদী থাকে, আর এইবারে যেমন বিদ্যুৎকে ছেড়ে না দেয়। এটা যে সে কেস নয়, এটা মার্ডার কেস। আর ওরা দেখেওছে যে এটা বিদ্যুৎ করেছে, সেই জন্যেই বাণীর উচিত যে বিদ্যুৎকে জেলে দেওয়া, ফাঁসি দেওয়া। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো ওমর দরদিয়ার সাতকাহন নিয়ে। আজও বন্ধু